প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমরা আমার গত দিনের লেকচার শিট দেখেছো এবং অনুসরণ করছো। আজকে তোমাদের উদ্দেশ্যে দ্বিতীয় লেকচার শিট নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা অনুসরণ করবে, কারণ তোমাদের পরীক্ষা অবশ্যই হবে এবং এই পরীক্ষায় তোমাদের ভালো করতে হবে। আমি আগেই বলেছি, আবারও বলছি, তোমরা আমার ক্লাস শিটগুলো ফলো করবে। আমি বেশ কয়েকটা টপিকস নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকেও একইভাবে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছি। এখন আমি বাক্যগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছি। প্রত্যেক গ্রুপে কয়েকটা করে বাক্য লিখেছি, সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং অনুশীলন করবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে আলোচনার পরে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আমার লেকচার শিট 2 অন্তর্গত বাক্যগুলো পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এবং ব্যাখ্যা করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। এ গ্রুপে বেশ কয়েকটি বাক্য লিখেছি। নাম্বার 1, হি জাস্ট ড্যাশ রিটার্ন হোম। 2 নম্বর বাক্য, আই জাস্ট নাও ড্যাশ ইট মাই ব্রেকফাস্ট। 3 নম্বর বাক্য, দে অলরেডি ড্যাশ লিভ দি প্লেস। 4 নম্বর বাক্য, she not yet dash get married. Number 5, you ever dash visit the place. 6 নম্বর বাক্য, I dash not see them of late অথবা lately. 7 নম্বর বাক্য, you dash visit the place রিসেন্টলি। প্রিয় ছাত্রছাত্রীরা, এই গ্রুপের বাক্যগুলোতে তোমরা লক্ষ্য করেছো কোনোটায় জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, অফ লেট, এভার, নট ইয়েট এইসব অ্যাডভার্বের কোনো একটি উল্লেখ আছে প্রত্যেকটা বাক্যে। এই শব্দগুলোর অর্থাৎ এই অ্যাডভার্বগুলোর কোনো একটি যদি বাক্যে উল্লেখ থাকে, তাহলে আমরা এই ধরনের বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে সাধারণত সম্পন্ন করে থাকি। আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কোনো ইংরেজি বাক্যে যদি দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, অফ লেট, লেটলি, এভার, নট ইয়েট, রিসেন্টলি, এই সব অ্যাডভার্বের কোনো একটা যদি বাক্যটিতে উল্লেখ থাকে, তাহলে আমরা এই ধরনের বাক্যটিকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে সম্পন্ন করে থাকি। তোমরা আশা করি সবাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানো। প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই মূল যে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানাচ্ছ, কাজেই সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ লিখে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদেরকে লিখতে হবে। তোমরা সবাই জানো থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয় সাবজেক্টের সাথে, আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ হয়। তো এখন আমি ক্ষেত্রে তোমাদের বলছি, এমন ধরনের বাক্য যখন পাবে, তখন সাহায্যকারী ক্রিয়া হ্যাভ বা হ্যাজ অবশ্যই সাবজেক্টের পরপরই লিখতে হবে। আর যে অ্যাডভার্বগুলো আমি পড়ে শোনালাম, এই অ্যাডভার্বগুলো ওই সাধারণত সাহায্যকারী ক্রিয়ার পরে যে বসে। কাজে এই ধরনের বাক্য যখন তোমরা দেখবে, তখন পূর্ণ বাক্যে উত্তর লিখবে, সংক্ষেপে না। যেমন তোমরা খেয়াল করেছো, প্রথম বাক্যের ক্ষেত্রে আমরা লিখছি হি জাস্ট ড্যাশ রিটার্ন হোম। এইখানে আমরা যখন উত্তর লিখব, হ্যাজ রিটার্নড লিখলে কিন্তু নম্বর দিবে না, কারণ
এই যে হ্যাজ কোথায় লিখলে সেটা স্পষ্টতা আনার জন্য তোমাদেরকে এমন বাক্যের ক্ষেত্রে পূর্ণ বাক্য উত্তর লেখায় উত্তম হবে আমি মনে করি, এবং সেটাই করা উচিত। সেই জন্য পূর্ণ বাক্যে আমরা লিখলাম হি হ্যাজ জাস্ট, তারপরে রিটার্ন। লাইকওয়াইজ তৃতীয় বাক্যটাও দেখো, আই হ্যাভ জাস্ট ইটেন মাই ব্রেকফাস্ট। আমরা সাহায্যকারী ক্রিয়া হ্যাভ এখানে সাবজেক্ট পরে লিখেছি। তৃতীয় বাক্যে দে হ্যাভ অলরেডি লেফট দি প্লেস। আনসারগুলো আমি পড়ছি, তোমরা দেখো। এইখানেও দের পরে আমরা হ্যাভ লিখেছি, তারপরে অ্যাডভার্ব লিখে V3 লিখছি পরে। আচ্ছা, 4 নম্বর বাক্যে শি নট ইয়েট ড্যাশ গেট ম্যারিড। উত্তর শি হ্যাজ নট ইয়েট গট ম্যারিড। কারণ আধুনিক ইংরেজিতে গেট গট বলা হয়, কারণ গটেন ম্যারিড হয় না, সেই কারণেই গেট গট বলা হয় ভার্বের ফর্মে। সেজন্য উত্তরে লেখা হয়েছে শি হ্যাজ নট ইয়েট গট ম্যারিড। ম্যারি অফ, ও ডবল অফ, বিয়ে দেওয়া। আর যখন নিজে বিয়ে করে তখন গেট ম্যারিড লিখতে হয়। 5 নম্বর বাক্য দেখো, ইউ এভার ড্যাশ ভিজিট দি প্লেস। এখানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তোমরা যখনই দেখবে কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন ওই বাক্যটিকে তোমরা অবশ্যই ওই টেন্সের নিয়ম অনুসারে প্রশ্নবোধক করবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্রশ্নবোধক করতে হবে। তো ইউ এর সাথে হ্যাভ হয়, কাজে হ্যাভ আগে আসছে। এভার এবং নেভার এটা সবসময় মূল ভার্বের আগে বসে, সেজন্য উত্তরের সময় হবে হলো হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য প্লেস। এখন বি নম্বর ক্যাটাগরিতে ঢুকছি। দেখো, আধুনিক ইংরেজিতে অলরেডি এবং রিসেন্টলি এই দুটি অ্যাডভার্ব ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্সও তৈরি করা হয়। তোমরা লক্ষ্য করবে কোথাও কোনো বইয়ে অলরেডি এবং রিসেন্টলি শব্দ দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স তৈরি করা আছে। ঘাবড়াবে না, কারণ আধুনিক ইংরেজিতে অলরেডি এবং রিসেন্টলি ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট টেন্সও তৈরি করা হয়ে থাকে। যদিও বেশিরভাগ লোকজনই এখনও সেই পুরনো পদ্ধতিটাই অনুসরণ করে, এই শব্দগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানায়, কিন্তু অলরেডি এবং রিসেন্টলি দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সও বানানো যায়। যেমন আমি বি ক্যাটাগরিতে এসে দুটি উদাহরণ দিয়েছি। দে অলরেডি ড্যাশ কমপ্লিট দি ওয়ার্ক। দে অলরেডি ড্যাশ কমপ্লিট দি ওয়ার্ক। এখন এর উত্তরে আমি লিখেছি দে অলরেডি কমপ্লিটেড দি ওয়ার্ক, কারণ ওই যে বলা হলো আধুনিক ইংরেজিতে অলরেডি ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট টেন্স তৈরি করা হয়। আর তোমরা সবাই জানো, আমি বিশ্বাস করি যে পাস্ট ইনডেফিনিটের গঠন তোমরা জানো, সাবজেক্ট তারপরে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ফর্ম। দেখো বি ক্যাটাগরির দ্বিতীয় বাক্য, সুনীল রিসেন্টলি ড্যাশ ব্র্যাকেটেড টু লিভ দি প্লেস। এইখানে লক্ষ্য করো, আমি উত্তর লিখেছি সুনীল রিসেন্টলি লেফট দি প্লেস। ওই যে বলা হলো যে রিসেন্টলি ব্যবহার করে আধুনিক ইংরেজিতে পাস্ট ইনডেফিনিট টেন্স করা হয়, কাজেই এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স করা হয়েছে। এখন হয়তো বলতে পারো যে স্যার ব্র্যাকেটে ক্রিয়ার আগে টু ছিল, টু গেল কোথায়? তোমরা জেনে রেখো, কোনো পাটিগণিত সংখ্যার বামে যেমন শূন্য দিলে ওই শূন্যের কোনো দাম থাকে না, লাইকওয়াইজ যখন ব্র্যাকেটে ভার্বের আগে টু দেওয়া থাকে, এই টুগুলো শতকরা 98-99% বাক্যের ক্ষেত্রেই ও টু উঠে যায়, ওই টুর প্রয়োজন পড়ে না। তো যাই হোক, তোমরা এগুলো ভালো করে খেয়াল করবে। এবার সি ক্যাটাগরিতে দেখো, আই ড্যাশ লার্ন ইংলিশ বিফোর আই সেট ফর দি HSC এক্সাম। আধুনিক ইংরেজিতে সিট ফর দি এক্সাম ব্যবহার করা হয় পরীক্ষা দেওয়ার ইংরেজি হিসাবে। পুরনো পদ্ধতিতে অ্যাপিয়ার অ্যাট দি এক্সাম ব্যবহার করা হয়, আর আধুনিক ইংরেজিতে সিট ফর দি এক্সাম ব্যবহার করা হয়। যা হোক, অ্যাপিয়ার অ্যাট দি এক্সামও কারেক্ট। আমাদের এই বাক্যে দেখো বিফোর বাক্যের মাঝখানে বসেছে কনজাংশন হিসাবে। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে খেয়াল করো, হি ওয়েন্ট অ্যাব্রোড।
আফটার হি ড্যাশ লার্ন ইংলিশ। দ্বিতীয় বাক্যে কনজাংশন হিসাবে আফটার ব্যবহার করা হয়েছে। তোমরা সবাই লক্ষ্য রাখবে যে বিফোর এবং আফটার যখন বাক্যের মাঝে বসে তখন এদের পূর্ববর্তী অংশ বা পরবর্তী অংশের দিকে তাকিয়ে আর একটি অংশ সঠিক করা সহজ হয়। যেমন প্রথম বাক্যে বিফোর ব্যবহার করা হয়েছে। বিফোরের পরবর্তী অংশে লক্ষ্য করো সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তো বিফোরের পরবর্তী অংশে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পূর্ববর্তী অংশটিকে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে সম্পন্ন করা হয়। সেই নিয়ম অনুসারেই পাস্ট পারফেক্টের গঠন হলো, তোমরা সবাই জানো, সাবজেক্ট পরে হ্যাড, ভার্বের V3, কাজেই আই হ্যাড লার্নড, আনসার আই হ্যাড লার্নড। দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে লক্ষ্য করো আফটারের পূর্ববর্তী অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ঘর আছে। অর্থাৎ আফটারের পূর্ববর্তী অংশে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তী অংশটিকে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে সম্পন্ন করি, অর্থাৎ সাবজেক্ট বলে হ্যাড V3। অর্থাৎ এই ব্যক্তির উত্তর আফটার হি হ্যাড লার্নড ইংলিশ। খেয়াল করো তোমরা, অ্যাব্রোড মানে এখানে বিদেশ। সাধারণত স্থানের আগে টু হয়, সাধারণত স্থানের আগে টু বসে, তবে হেয়ার, দেয়ার এবং অ্যাব্রোড এই অ্যাডভার্বগুলোর আগে কখনোই টু বসে না। সেই কারণেই অ্যাব্রোডের আগে টু বসেনি। তৃতীয় বাক্যের দিকে খেয়াল করো, আফটার বাক্যের মাঝখানে না লিখে শুরুতে লেখা হয়েছে, একেবারে শুরুতে। আফটার শি ড্যাশ ব্র্যাকেটে লার্ন ইংলিশ শি গট এ গুড জব। তোমরা এবার খেয়াল করো, আফটার প্রতিটা ক্ষেত্রেই যে বাক্যের মাঝখানে বলবে এমনটি না, আফটার দিয়েও বাক্য শুরু করা হয়ে থাকে। এই তো কয়েক বছর আগে ঢাকা বোর্ডে এমনই একটা বাক্য পড়েছিল, ইন্টারমিডিয়েটে ফাইনাল পরীক্ষায় এমন বাক্য পড়ছে, অনেকেই বুঝতে পারেনি, আর যারা এইভাবে শিখেছে তারা কেউ ভুল করেনি। তখনও আমি বোর্ডের খাতা দেখলাম যে জানার সীমাবদ্ধতা। আফটার প্রতিটি ক্ষেত্রেই মাঝখানে বলবে এমনটি না, আফটার বাক্যের শুরুতেও বসতে পারে। যদি দেখো আফটার বাক্যের শুরুতে বসেছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাক্যের দ্বিতীয় অংশটিতে পাস্ট ইনডেফিনিট আছে কিনা। হ্যাঁ, আসো আমরা দেখি। শি গট এ গুড জব, পরবর্তী অংশে হ্যাঁ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, কাজেই আফটারযুক্ত অংশটিকে পাস্ট পারফেক্ট টেন্স বানাতে হবে। সেই কারণেই আফটার শি হ্যাড লার্নড ইংলিশ শি গট এ গুড জব। এবার 4 নম্বর এবং 5 নম্বর বাক্যের ক্ষেত্রে লক্ষ্য করো, আফটার ড্যাশ ডু এনিথিং উই শুড নট থিঙ্ক অ্যাবাউট দি ম্যাটার। 5 নম্বর বাক্য, বিফোর ড্যাশ ডু এনিথিং, বিফোর ড্যাশ ডু এনিথিং উই শুড নট থিঙ্ক ওভার অ্যাবাউট দি ম্যাটার। 5 নম্বর বাক্যের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, বিফোর ড্যাশ ডু এনিথিং উই শুড নট থিঙ্ক ওভার বা অ্যাবাউট দি ম্যাটার। এই যে এইখানেও আফটার বা বিফোর আছে, তোমরা সবাই খেয়াল করো, এই আফটার আর বিফোরের পরে কোনো সাবজেক্ট শব্দ উল্লেখ নেই। এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, যখন আফটার বা বিফোরের পরে কোনো সাবজেক্ট শব্দ উল্লেখ থাকে না তখন এরা আর কনজাংশন হিসাবে কাজ করে না, সেই ক্ষেত্রে এরা প্রিপোজিশন হিসাবে কাজ করে। আর তোমরা এটাও জানো যে প্রিপোজিশনের পরে ক্রিয়া প্রয়োজন হলে আইএনজি যোগ করতে হয়, আর প্রিপোজিশনের পরে যদি ক্রিয়ার আবশ্যকতা না থাকে তখন পরবর্তী শব্দটি নাউন রূপে বসে। আমি আবারও রিপিট করতেছি, আফটার এবং বিফোরের পরে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে তোমরা মনে করবে এখানে এরা প্রিপোজিশন হিসাবে কাজ করতেছে, আর প্রিপোজিশনের পরে ক্রিয়ার প্রয়োজন হলেই
আইএনজি যোগ করতে হয়, আর ক্রিয়া প্রয়োজন না হলে আরেকটা কাজ করতে হয়, সেটা নাও। এখানে যেহেতু আমরা ভার্ব নিয়ে কাজ করতেছি, কাজে মনে করতে হবে এখানে এরা প্রিপোজিশন, আর পরে ক্রিয়ার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। সেই কারণেই 4 নম্বর বাক্যের উত্তর ডুইং। আফটার ডুইং এনিথিং উই শুড নট থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার। আর 5 নম্বর উত্তর বিফোর ডুইং এনিথিং উই শুড নট থিঙ্ক ওভার দ্য ম্যাটার। সরি, এখানে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে নটটা প্রযোজ্য না। বিফোর ডুইং এনিথিং উই শুড থিঙ্ক ওভার দ্য ম্যাটার বা অ্যাবাউট দ্য ম্যাটার। এখন 5 নম্বর বাক্যের ক্ষেত্রে 6 নম্বর বাক্যের ক্ষেত্রে দেখো, আই ড্যাশ ফিনিশ দি ওয়ার্ক বিফোর দি সান সেটস। আমি আবার রিপিট করছি, আই ড্যাশ ফিনিশ দি ওয়ার্ক বিফোর দি সান সেটস। তোমরা খেয়াল করো, এখানে বিফোর বাক্যের মাঝখানে কনজাংশন হিসাবে বসছে। এটিও একবার ঢাকা বোর্ডে দিয়েছিল, আমি তখন খাতা দেখি সবাই না বুঝে একটা বিরাট অংশই বিফোরের আগে পাস্ট পারফেক্ট বানিয়েছে, কিন্তু কারোরটাই উত্তর হয়নি যারা এই কাজ করেছিল। তোমাদের খেয়াল রাখতে হবে যে বিফোর মাঝখানে থাকলেই আগেরটা পাস্ট পারফেক্ট হবে তা কিন্তু না। সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে বিফোরের পরবর্তী অংশটা কোন টেন্সে আছে। যদি দেখো বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট আছে, যদি দেখো বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে আগের অংশটি পাস্ট পারফেক্ট হবে। আর যদি দেখো বিফোরের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে অবশ্যই আগের অংশটিকে ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মে সম্পন্ন করতে হবে। তো এখন আমরা দেখলাম বিফোরের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, কাজেই আমরা বাধ্য হয়েই আগেরটা আর পাস্ট পারফেক্ট করব না। এই ধরনের বাক্য পেলে আমরা আগের অংশটি ফিউচার পারফেক্ট টেন্সের নিয়মে সম্পন্ন করব। অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস V3। তো আধুনিক ইংরেজিতে আমেরিকান রাইটাররা সবার সাথেই, সব পার্সনের সাথেই উইল ব্যবহার করে থাকে। এটি এখন ব্যাপক প্রচলিত, সারা বিশ্বেই যে কোনো পার্সন যে কোনো নাম্বারের সাথেই উইল ব্যবহার করে। কাজে আমরা এখানে আই উইল হ্যাভ ফিনিশডও লিখতে পারি, ইচ্ছা করলে আই শ্যাল হ্যাভ ফিনিশড লিখতে পারি। তো ঠিক আছে, আজকের এই পাঠ থেকে আমরা যেটুকু জিনিস শিখলাম, এটি তোমরা আবার এই কথাগুলো পুনঃ শুনবে এবং উত্তরগুলো খেয়াল করবে। আশা করি উপকৃত হবে। আগামী দিনেও আমি আরও কিছু উল্লেখযোগ্য রাইট ফ্রম ভার্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। আগামী আরও 2-3টা শিট হয়তো আমি রাইট ফ্রম ভার্বকে ঘিরেই কাজ করব। তারপর টেন্সের সাথে মিল রেখে কমপ্লিটিং সেন্টেন্স করব। তোমরা বন্ধুদের সাথে এই লেকচার শেয়ার করবে। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, পড়ালেখা করবে, ঘরে থাকবে, নিজেদেরকে নিরাপদ রাখবে, পরিবারকে নিরাপদ রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।